আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অত্যন্ত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমি দুটো কথা বলেছি যে তাদের জন্য প্রযুক্তি নির্ভর এবং নৈতিকতা নির্ভর। খুব দক্ষ হলে নিঃসন্দেহে তিনি ভালো কাজ করেন, কিন্তু যখন তিনি দুর্নীতি করেন দক্ষতার সাথেই করেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ভুরি ভুরি উদাহরণ আছে। যে যত বড় চোর, যে যত বড় ডাকাত, সে খুবই ট্যালেন্ট হয়, কোনো বোকাশোকা লোক চোর ডাকাত হয় না। আমাদের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া, প্যান্ট কোট টাই পরা বিরাট বিরাট ডিগ্রিওয়ালা লোকগুলো এই জাতির 12টা বাজিয়েছে। এই যে $234 বিলিয়ন কথা বললেন, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ইত্যাদি ইত্যাদি থেকে যে ডাকাতি হয়েছে, এটা কোনো গ্রামের মানুষ করে নাই, স্বল্প শিক্ষিত মানুষ করে নাই, ছোট মানুষটা করে নাই, এই রিক্সা ড্রাইভার ঠেলাগাড়ি ড্রাইভার করে নাই, সবচেয়ে বড় বড় জায়গাতে বসা থাকা লোকগুলো এই কাজটা করেছে। এই জন্য দক্ষতার সাথে যদি নৈতিকতার সংযোগ না হয় তাহলে জাতি এগিয়ে যেতে পারবে না। এই জন্য দুটো কাজ করতে হবে, যে আমাদের যারা এখন ওয়ার্কফোর্স আছে তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, যেটা কথা বাস্তবিক, যে প্রায় 1.5 কোটির মতো বাংলাদেশি যারা প্রবাসে আছেন, যারা আমাদেরকে প্রায় 25 বিলিয়ন রেমিটেন্স আসছে, যাদের 90%-এর বেশি হচ্ছে আনস্কিল, সেমি স্কিল, কোয়ার্টার স্কিলের সংখ্যা হচ্ছে 10%, যে কথাগুলো এসেছে। এই লোকগুলোকে যদি আমরা মোটামুটি দক্ষতা দিতে পারি তাহলে আমাদের রেমিটেন্সটা ডাবল হয়ে যাবে। আমি এই ব্যাপারে পড়াশোনা করেছি, আপনাদের মতো জ্ঞানী গুণীরা এই সমস্ত আর্টিকেলগুলো রেখেছেন, এবং সরকারের চ্যানেলে যত টাকা আসে গ্রামীণ চ্যানেলে প্রায় সমপরিমাণ টাকা আসে। অর্থাৎ আমাদের এই অদক্ষ জনশক্তি, শ্রমিকরা যা পাঠাচ্ছেন সেটা যদি স্বাভাবিক চ্যানেলে আসতো তা ডাবল হতো। আর সেকেন্ড হচ্ছে, এটা যদি একটু দক্ষ হয় তাহলে সেটা আরো অনেক বেশি হয়ে যাবে, 100 বিলিয়নে সেটা চলে যাবে মাত্র 5 থেকে 10 বছরের মধ্যে। তাইলে এই যে বিরাট ওয়ার্কফোর্স দেশের ভিতরে এবং দেশের বাইরে আছে, তাদেরকে কাজে লাগানোর একটা কার্যকর পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। আর সেকেন্ড হচ্ছে, ভবিষ্যতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আনতে হবে, যে কথাটা সবাই আমরা একমত হয়েছি। কিন্তু এর সাথে যে বিষয়টি সম্পর্কিত সেটি হচ্ছে আমাদেরকে নৈতিকতা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। আমাদের সব অর্জনগুলো দুর্নীতি খেয়ে ফেলছে, আমাদের সমস্ত অর্জনগুলো অসততার কারণে সব আমরা হারিয়ে যাচ্ছি। কথা আমি আর বেশি বাড়াবো না, রাজনৈতিক বক্তব্য আমি রাখতে চাই না। আমির হোসেন মোহাম্মদ ভাই থাকলে ভালো হতো। আমরা রাজনীতিবিদরা চমৎকার কথা বলছি, কিন্তু এটাও তো সত্য যে গত 100 বছরে এই যে জনগণের যে আকাঙ্ক্ষা, 5 আগস্ট 2024 যে বড় একটা বিপ্লব হয়ে গেল, সেই আকাঙ্ক্ষাটা কি? ফেসিবাদ একটি সিস্টেম, ফেসিবাদ একটি ভয়াবহ যন্ত্রণা আমাদের উপর চেপে বসেছিল। কেন সেটা হয়েছে? কেন আমরা সেটাকে ঠেকাতে চাই? এই জন্য গত প্রায় 100 বছর থেকে আমরা সংস্কারের প্রস্তাব করছি। দীর্ঘ প্রায় 1 বছর থেকে 32-33টি দল বসে আমরা সংস্কারের প্রস্তাব রেডি করেছি। এটা অবশ্যই জবাবদিহি করতে হবে জাতির কাছে। এই সংস্কার প্রস্তাবের মৌলিক 15টাতে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এবং এমন সব প্রস্তাব যেগুলোর কারণে হাসিনা তৈরি হয়েছিল, ফেসিবাদ তৈরি হয়েছিল, বাকশাল তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, কিন্তু আবার সেটার উপর নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তা লজ্জা। যে প্রধানমন্ত্রী আগে ক্ষমতায় ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, দলীয় প্রধান ছিলেন, তিনি সবগুলো কনস্টিটিউশনাল পদে নিয়োগ দিয়েছেন। সংস্কার প্রস্তাবে আসছে যে না, তিনি দিতে পারবেন না, এককভাবে তিনি দেবেন না। কে দেবেন? তিনি থাকবেন, বিরোধী দলীয় নেতা নেত্রী থাকবেন, স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন, সম্মিলিত একটা টিম এই কাজটি করবে। এটার উপর নোট অফ ডিসেন্ট দেওয়া। তাহলে আপনি আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়ে কাজ করবেন? এক ব্যক্তির কাছে আমরা আবার জিম্মি হব, তার লক্ষণ এখন দেখা যাচ্ছে বাংলাদেশে। এই জিম্মি হওয়ার লক্ষণ এখনই দেখা যাচ্ছে। এখনই প্রশাসনটা সবকিছুকে এইভাবে সাজানো হচ্ছে। আমাকে এই তিক্ত কথাগুলো বলতে হচ্ছে এই কারণেই যে আমরা রাজনীতিবিদরা আমাদের কথার উপর থাকি নাই। এই 15টা গুরুত্বপূর্ণ পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়ে কিভাবে আমি আগামীর বাংলাদেশকে সবার বাংলাদেশ করব। আমারও তো সেই এক দলের, এক পরিবারের, এক ব্যক্তির বাংলাদেশ হতে পারে। সংস্কার প্রস্তাবের জন্য 6টা অপশন ছিল, আপনারা যারা স্টাডি করেছেন দেখেছেন। তার মধ্যে অন্যতম ছিল গণভোট। আমরা প্রথম দিনই বলেছি গণভোট ছাড়া এটাকে আইন সিদ্ধ করা যাবে না। এক সময় এসে আমরা সবাই একমত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমির হোসেন মোহাম্মদ ভাইয়ের দলের বুঝতে এটা লাগছে 8 মাসের বেশি সময়।
8 মাসেরও বেশি সময় লেগেছে, তারা অক্টোবরে রাজি হয়েছে যে গণভোট, কিন্তু পেঁচ একটা রেখেছে, সেটা হচ্ছে যেটা জাতীয় নির্বাচনের সাথে হবে। তাইলে এই স্বাক্ষর অনুষ্ঠান শুধু তো স্বাক্ষর অনুষ্ঠানই থাকবে, কিভাবে তার লেজিটিমেসি হবে, তার আইনি ভিত্তিটা কিভাবে হবে? আপনি বুঝলেন 8 মাস পরে জাতির বিরাট সময় নষ্ট করলেন, আর এখন বলতেছে যে এটা শেষ হবে। কথাগুলো খুবই স্পষ্ট হচ্ছে, জাতির জানা উচিত এগুলো। আমি অনুরোধ জানাবো যে এই জাতি আর বারবার হুমড়ি খেয়ে পড়তে চায় না। এত রক্ত, এত শাহাদত, এত কষ্ট আর বেদনার বাংলাদেশ। আমাদের শিশু সন্তানরা রক্তাক্ত হয়েছে, চোখ হারিয়েছে, 550 মতো মানুষ চোখ হারায়। সেই যন্ত্রণা এখন আমাদের সমস্ত দেহকে দগ্ধ করছে। 14-17 খুন হয়েছে, গুম হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা স্মারক বের করেছি মাত্র 6 মাসের মাথায়, শহীদ স্মারক। সেখানে ডিটেলস দিয়েছি, আপনারা দেখেন। এটা সরকারের করা উচিত ছিল, আমরা সেটা করেছি। আহতদের কাজ আমরা করছি, 100 খণ্ড হবে ইনশাআল্লাহ। এই বেদনা আমাদেরকে ভুলে গেলে হবে না। আমি ইচ্ছা মতোই শক্তি অর্জন করলাম তাই বলে আমি এখানে এই সমস্ত কাজ করলাম, জাতির কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি কি বলবো? গণভোটের কথা বলছেন, জিয়াউর রহমান সাহেব প্রথম গণভোট দিয়েছেন। 15th অ্যামেন্ডমেন্টের মৌলিক সমস্ত কিছু জিয়াউর রহমান সাহেব তার সেই গণভোটের মাধ্যমে করেছেন। আমার কথা না, কনস্টিটিউশনে লেখা আছে, আপনারা মানুষ তারা পড়লে দেখবেন। পার্টিটা তো তোল না। বাংলাদেশে যে 3টা গণভোট হয়েছে, 3টা গণভোটই গুরুত্বপূর্ণ, 3টাই আমাদের সংবিধানে আছে। তখন কোন সরকার ছিল না, নির্বাচিত সরকার ছিল না। এই কথাগুলো জাতির জানা উচিত, জাতির সামনে এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট হওয়া উচিত। এই জন্য আমরা দায়িত্ব নিয়েই এই কর্মসূচিটা দিয়েছি। এটা কোনো দলকে, জনগণকে, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি হতে হবে, বিশেষ জুলাই সনদ অধ্যাদেশ জারি করতে হবে, যার মধ্যে 2টো বিষয় থাকবে। গণভোট হবে নির্বাচনের পূর্বেই, এবং বিশেষ করে যেটা হবে সেটা হচ্ছে যে নেক্সট পার্লামেন্ট যেটা হবে তার 2টো গুরুত্বপূর্ণ অধিকার থাকবে। একটা হচ্ছে এই গণভোটের মাধ্যমে যে সংস্কার প্রস্তাব আমরা কার্যকর করব সেটাকে তারা অনুমোদন দেবেন, তারপরে সে সংসদ তার স্বাভাবিক ফাংশন করবে। খুবই ক্লিয়ার। এবং এই কথাগুলো কোনো একক রাজনৈতিক দলের নয়। সরকার যে এক্সপার্ট কমিটি করেছেন সেই এক্সপার্ট কমিটিও বলেছেন, আমরা যে এক্সপার্ট কমিটি বলেছি সেই এক্সপার্ট কমিটি সেটা বলেছেন। সরকারের এবং আমাদের এক্সপার্ট কমিটি বসে এই ব্যাপারে একমত হয়েছে। দীর্ঘ আলোচনা হয়েছে, খোলামেলা, সমস্ত দুনিয়া দেখেছে। এই সমস্ত আলোচনাগুলো টেলিকাস্ট হয়েছে, ব্রডকাস্ট হয়েছে গিয়ে। তো যাই হোক, সামনে আমাদের জন্য কঠিন সময়, ভুল করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে আসতে পারবে না, আসতে দেব না বললেই তো হবে না। আপনাকে একটা কার্যকর ব্যবস্থা রাখতে হবে, সেটা সংবিধানে রাখতে হবে, কনস্টিটিউশনে রাখতে হবে, সামগ্রিক ব্যবস্থাপনা সেটা রাখতে হবে। এই রাখার জন্যই আমরা মনে করি এই দাবিটি একটি যৌক্তিক দাবি, বাস্তব দাবি, এবং এটা একটা গণদাবি আমরা মনে করি। আমি সম্মানিত ভাইদের উদ্দেশ্যে বলবো যে আসুন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই স্ব অবস্থান থেকে কাজ করছি। জামাত ইসলামী আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজ করছি। এটা আজকে না, এটা গত 18 সাল থেকে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমরা কাজ করছি। সেই পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ম্যানিফেস্টো আমরা তৈরি করছি, যেখানে আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেটা আপনাদের সামনে আমরা পেশ করবো, সেটা প্র্যাকটিক্যাল হবে, সেটা বাস্তব ভিত্তিক হবে, এবং সেটা বাস্তবায়নযোগ্য হবে ইনশাআল্লাহ। তার সব ক্রনোলজি আমরা বলে দেবো। 10 টাকা দামের চাল আর ঘরে ঘরে চাকরি এই সমস্ত আমরা বলবো না। আমরা প্র্যাকটিক্যাল হবো ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো বলবো সেটা আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা বলবো, সেই কাজটাই আমরা করব, যে কাজটা আমাদের দ্বারা সম্ভব হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন, গুরুত্বপূর্ণ এই পেশায় যারা আছেন তাদের দায়িত্বের একটু ছোট্ট কথা বলতে চাই। খুব সুন্দর একটা কথা আছে যে একজন ডাক্তারের হাতে গেলে একজন রোগী মারা যায়, আর একজন প্রকৌশলীর ভুলের কারণে অনেক মানুষের মৃত্যু হয়। রানা প্লাজা দুর্ঘটনার পরে আমি অনেকগুলো আর্টিকেল পড়েছি, দুনিয়াব্যাপী যে সমস্ত বড় বড় দুর্ঘটনাগুলো হয়েছে। দেখা গেছে অনেকগুলো ছোট ছোট ত্রুটির ফসল ছিল এই রানা প্লাজা, এবং এই ধরনের প্রায় 100টা ঘটনা নিয়ে দুনিয়াব্যাপী একটা রিসার্চ হয়েছে। এর অর্থ হচ্ছে এটাই যে একজন প্রকৌশলীর দায়িত্বটা একজন প্রকৌশলীর না, বিশাল মানবতার পক্ষ থেকে একটা বড় দায়িত্ব আপনার। এই দায়িত্ব পালনের জন্য দক্ষতা অবশ্যই দরকার, আপনার স্কিল দরকার, কিন্তু এর সাথে আমি আবারও বলবো সেই নৈতিকতা। মুসলিম হলে আমার আল্লাহর প্রতি অগাধ দৃঢ় বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা, আমার পেশার প্রতি দায়বদ্ধতা।
এটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের যা কিছু হয়েছে এই সম্পদ দিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব, কিন্তু এই দক্ষতা যোগ্যতার সাথে যদি নৈতিকতার সংমিশ্রণ না হয় তাহলে কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা হুমড়ি খাবো, এক কদম আগাবো আর এক কদম আমরা পিছনে চলবো, যেখানে ছিলাম আমরা সেখানেই থাকবো। আগামীর পৃথিবী আমাদের অনেক চ্যালেঞ্জ আমাদেরকে দিচ্ছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা যে যে পেশায় আছি সেই পেশায় থেকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আগামীর বাংলাদেশ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, প্রকৌশলীরা এই নেতৃত্ব দেবেন আমার দৃঢ় বিশ্বাস, এবং জাতি গঠনের ক্ষেত্রে, জাতির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আগামীর গুরুত্বপূর্ণ সমস্ত চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা ইস্তিফাসালের ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।